আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে হচ্ছে দ্বিতীয় বর্ষের ভৌত রসায়ন। দ্বিতীয় বর্ষের ভৌত রসায়নে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন তাদের জন্য এই ক্লাসটি রেকর্ড হচ্ছে। এবং এই ক্লাসটি বেসিক্যালি হচ্ছে যে আমরা দ্বিতীয় বর্ষের ভৌত রসায়নের প্রথম যে চ্যাপ্টারটা তাপগতিবিদ্যা সেটি নিয়ে আমরা কথা বলছিলাম। এবং আমরা জানি যে এখান থেকে সর্বাধিক যে কোশ্চিনটা দ্বিতীয় বর্ষের ভৌত রসায়নের সর্বাধিক হচ্ছে এখান থেকে। আমরা জানি যে এখান থেকে আড়াইটা, দ্যাট ইজ হচ্ছে এই যে আড়াইটা থেকে সাড়ে তিনটা, মানে আড়াই থেকে সাড়ে তিনটা কোশ্চিন কমন থাকবে এই চ্যাপ্টার থেকে। এটার নাম কি? তাপগতিবিদ্যা। তাপ গতিবিদ্যা, এই চ্যাপ্টার থেকে। তো এই চ্যাপ্টারে আমরা অলরেডি 14তম লেকচার কমপ্লিট করেছি, এখন হচ্ছে আমাদের 15তম লেকচার। এটা মিনিমাম আরো 5-6টা লেকচার লাগবে এটা পুরোটা কভার করতে। আমরা দ্বিতীয় বর্ষের এই থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে চাই, কারণ হচ্ছে যে এটা পরবর্তীতে আপনাদের থার্ড ইয়ারে আছে, ফোর্থ ইয়ারে আছে, হ্যাঁ, এইটা সামনের দিকেও লাগবে। সো এইটার সম্পর্কে একটা ডিটেলস নলেজ না থাকলে কেমিস্ট্রি পড়াটা আসলে বৃথা হয়ে যাবে ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য। যদিও ফিজিক্যাল কেমিস্ট্রির আসলে অন্য কোনো প্র্যাকটিক্যাল লাইফ এরকম প্রয়োগ পাবেন না, বাট হচ্ছে এটা আমাদের সারা জীবনই লাগবে এই কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়ার জন্য। তো দ্যাটস ওয়াই হচ্ছে যে এই চ্যাপ্টারটার উপরে আমাদের একটি স্ট্রং ফোকাস আছে, যাতে করে একদম আহ, একদম হচ্ছে বেসিক টু অ্যাডভান্স, বেসিক টু অ্যাডভান্স, অ্যাডভান্স একটা নলেজ আপনারা পান। তো বেসিস টু অ্যাডভান্স নলেজ পাওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা, এবং যার যেটা প্রবলেম আছে সেটি আমাদেরকে জানাবেন। আমরা সবগুলো কোশ্চেন উত্তর দেওয়ার জন্য আমরা রেডি আছি। আপনাদের প্রবলেম সলভিং ক্লাস যেটা অন্য কোথাও নাই, এখানে রয়েছে প্রবলেম সলভিং ক্লাস। এটা প্রবলেম সলভিং ক্লাস, এই যে সলভিং ক্লাস, এই প্রবলেম সলভিং ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে যে প্রবলেম, সেই প্রবলেমটা আপনি সলভ করবেন। এর জন্য আমাদেরকে কি করতে হবে? আপনার যে প্রশ্নটা প্রবলেম, সেই প্রশ্নটা লিখবেন খাতায়, লিখে স্ক্রিনশট আমাদের ইনবক্সে দিবেন। আমরা আপনাকে একটা টাইম দেবো, সেই টাইমে আপনি উপস্থিত থাকবেন, আপনার সাথে ডিরেক্টলি ডিসকাশন করে প্রবলেম সলভ করে দেওয়া হবে। তো এটা ইন দ্য মেন টাইম হচ্ছে আমি আরেকটা বিষয় বলে রাখি, আমাদের এখানে সবগুলো সাবজেক্টের মেজর এবং নন মেজর, মেজর এবং নন মেজর সবগুলো সাবজেক্টের জন্য আমাদের হচ্ছে প্রবলেম সলভিং একটা রুম আছে, যেটাকে বলি আমরা প্রবলেম প্রবলেম সলভিং রুম। এটাকে বলা হচ্ছে PSR। এই প্রবলেম সলভিং রুমে আপনি হচ্ছে যে যে কেউ তার যে ইন্ডিভিজুয়াল প্রবলেম সেটা সলভ করতে পারে। অর্থাৎ আপনি আমাদের এখানে রেজিস্টার্ড স্টুডেন্ট যদি না হন, মানে আমাদের এখানে কোনো কোর্স নাও করেন, তাও কিন্তু আপনি আপনার প্রবলেম এখানে সলভ করতে পারবেন। আর কিভাবে সলভ করা যাবে? ধরেন না, যারা এখানে পড়েন, আপনি আমাদের এখানে হয়তো 4টা সাবজেক্ট পড়েন, আর 5 নম্বর যে সাবজেক্টটা আপনি নিজেই পড়েন। তো নিজে পড়তে পড়তে আপনার দেখা গেল কোনো একটা জায়গায় আপনি প্রবলেম ফেস করেছেন, এটা নিয়ে বুঝতে পারছেন না, বা কোথায় যাবেন কি করবেন খুঁজে পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে আপনার তখন কাজ কি হবে? আপনার কাজ হবে হলো আমাদের PSR যেটি আছে সেটিতে নক দেওয়া। নক দিলে পরে আপনি কি পাবেন? নক দিলে পরে হচ্ছে আপনাকে বলা হবে যে আপনার কোন প্রবলেম সেটি আমাদেরকে জানান। তখন আপনি জানাবেন, জানালে আপনাকে একটা সময় দিবে, আপনাকে সময় দিয়ে এই প্রবলেমটা সলভ করে দেবে। তো এটি সব সাবজেক্টের জন্যই প্রযোজ্য হবে। ফার্স্ট ইয়ার টু হচ্ছে ফার্স্ট ইয়ার টু মাস্টার্স কেমিস্ট্রির সবগুলোর সাবজেক্টের জন্য এটি প্রযোজ্য হবে, মেজর নন মেজরের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনারা এটা ইজিলি প্রবলেম সলভ করতে পারবেন। এবং অন্য যে কোনো সাবজেক্ট যারা হচ্ছে যেমন ধরেন যারা কেমিস্ট্রি মেজর আছে, নন মেজর আছে, তারা সবাই এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন। বা ম্যাথ যাদের আছে, যা ফিজিক্স আছে, তারাও এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন। তো এই জন্য আলাদা করে মানে প্রাইভেট টিউশন বা অনলাইন টিউশনে যাওয়ার দরকার নাই। আপনি যদি নিজে মনে হয় যে আপনি নিজে পড়তে পারবেন, টুকটাক প্রবলেম হবে, নিজে পড়ার মতো ক্যাপাবিলিটি আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটার হেল্প নিতে পারেন। আর যদি মনে হয় যে না, এই সাবজেক্ট আমি আসলে কিছু বুঝি না, এটা আমার ডিটেলস ডিসকাশন দরকার, তবেই শুধুমাত্র টিউশনে যাবেন। আদারওয়াইজ টিউশনে যাওয়ার দরকার নাই, আপনারা এখান থেকে হেল্প নিতে পারবেন। এখন এখান থেকে হেল্প নিলে আপনি দুটা জিনিস পাবেন। একটা হচ্ছে যে আপনার যে কোশ্চেন, সেই কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন আপনি। আর ওই কোশ্চেনের উপরে আপনি হচ্ছে ডিসকাশন পাবেন, কোশ্চেন টু কোশ্চেন। ওখানে কোনো বেসিক শেখানো হয় না, জাস্ট কোশ্চেন টু কোশ্চেন। আপনার একটা প্রবলেম, সেই প্রবলেমটা সলভ করে দেবে, ব্যাপারটা এরকম। এখন ওই প্রবলেমটা সলভ করতে গিয়ে যেহেতু কোনো কোনো জিনিস শেখানো লাগতে পারে, যেমন সরল অঙ্ক করতে গেলে আপনাকে যোগ শেখানো লাগতে পারে, গুণ ভাগ শেখানো শিখতে হতে পারে। তো সেরকম যে টুকিটাকি সেগুলো আলোচনা করে দেবে। মোট কথা হচ্ছে আপনার প্রবলেম আর সেই প্রবলেমের এগেনস্টে সলিউশন। এটার জন্য হচ্ছে যে পেমেন্টটা কিরকম হবে? পেমেন্টটা হচ্ছে যে আপনি হচ্ছে যে আপনাকে বুকিংটা দিতে হবে হচ্ছে ফর 1 মান্থ, ফর 1 মান্থ। 1 মান্থের জন্য আপনি বুকিংটা দিবেন। এই বুকিং এর ফি হচ্ছে মাত্র 150 টাকা। 1 মান্থে বুকিং দিবেন,
বুকিং ফি হচ্ছে 150 টাকা, এবং হচ্ছে যেটা পার ডে, আপনি হচ্ছে দুইটা করে সলভ করতে পারবেন, দুইটা প্রবলেম সলভ করতে পারবেন 115 টাকা দিয়ে 1 মাস। তার মানে আপনি হচ্ছে 1 মাসে 30 × 2 = 60টা প্রবলেম সলভ করতে পারবেন। তো এরকম আরো লিঙ্ক আছে, এটি হচ্ছে যে যারা যারা রেজিস্টার করেছেন তাদের পেজে দেখবেন যে লেখা থাকবে PSR, মানে প্রবলেম সলভিং রুম, বা PS রুম লেখা থাকবে, PS রুম। তো তো এইটি হচ্ছে যে আপনার PSR রুম, প্রবলেম সলভিং রুম আর কি। এইটাকে বলে আমরা প্রবলেম প্রবলেম সলভিং। ওই রুম, PSR যে রুমটা থাকবে, এই বাটনটার উপরে ক্লিক করলে আপনি আরো বিশেষ বিশেষ বিস্তারিত জানতে পারবেন। আপনার আপনার প্রবলেমগুলো সলভ করা সুবিধা হবে। এটা শুধু নট একাডেমিক, আপনার হচ্ছে জব রিলেটেড ইস্যুতেও এটি আছে। জব রিলেটেড যাদের ম্যাথের প্রবলেম আছে বা ইংলিশের প্রবলেম আছে, সেক্ষেত্রেও এটি সলভ করা, তার মানে এটা একটা বেশ হেল্পফুল একটা সাইট আর কি। হ্যাঁ, ওইখান থেকে আপনার অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবেন, এবং অনেক সাবজেক্টে আপনার হচ্ছে যে টিউশন নেওয়ার দরকার হবে না, আপনি নিজে নিজেই সলভ করতে পারবেন। যেটা যেটা প্রবলেম হবে আপনি যেটা নোট লাগবে সেটা নোটও নিয়ে নিতে পারবেন, হ্যান্ড নোট লাগবে হ্যান্ড নোট নিতে পারবেন। তারপরে ধরেন একটা জিনিসের সলিউশন লাগবে, সলিউশন নিতে পারবেন, অল্টারনেটিভ সলিউশন লাগবে নিতে পারবেন, কোশ্চিন লাগবে কোশ্চিন নিতে পারবেন, সাজেশন লাগবে সাজেশন নিতে পারবেন। মোট কথা হচ্ছে ডিটেলস আপনার একাডেমিক মানে যে স্টাডির জন্য আপনার যা কিছু লাগবে সবগুলো আপনি পাবেন। তাহলে ডিফারেন্স হচ্ছে যে লাইভ ক্লাস আর এই PSR এর মধ্যে পার্থক্য কোথায়, লাইভ ক্লাস আর PSR এর মধ্যে পার্থক্য কোথায়? তো PSR আর লাইভ ক্লাসের মধ্যে সলভ হচ্ছে, লাইভ ক্লাসের ক্ষেত্রে আপনি লাইভ বা রেকর্ড ক্লাসের ক্ষেত্রে আপনার কোশ্চেনগুলো আপনি এখানে বলতে পারছেন, আপনার ইন্ডিভিজুয়াল প্রবলেমগুলো সলভ করতে পারছেন, প্লাস হচ্ছে আপনাকে একটা ডিটেলস নিয়মের মধ্য দিয়ে আপনার কোর্সটা শেষ করাচ্ছে। PSR এর ক্ষেত্রে হচ্ছে আপনি আপনার প্রবলেম দিবেন উত্তর পাবেন, প্রবলেম দিবেন উত্তর পাবেন, আর এর বাইরে আর কিছু নেই। প্রবলেম দিবেন উত্তর পাবেন, মোট কথা সেটা। এখন এই প্রবলেম দিবেন উত্তর পেতে আপনার কি কি লাগতে পারে? ধরুন আপনি একটা হ্যান্ড নোট চাচ্ছেন, আপনাকে হ্যান্ড নোট দিল। আপনি একটা ভিডিও প্রেজেন্টেশন চাচ্ছেন, ভিডিও প্রেজেন্টেশন দিল। আপনি একটা অডিও প্রেজেন্টেশন চাচ্ছেন, অডিও প্রেজেন্টেশন দিল। তো যদি এই ব্যাপারটা এরকম হয় যে আপনার প্রবলেমটা টুকিটাকি প্রবলেম হয়, অল্প ছোটখাটো প্রবলেম হয়, তাহলে এইটা আপনার জন্য বেস্ট, PSRটা। আর যদি মনে হয় যে না ডিটেলস প্রবলেম, অনেক বেশি প্রবলেম, তাহলে সেই ক্ষেত্রে আপনার এইটা বেটার। কারণ হচ্ছে আপনি প্রতি মাসে যদি ধরেন 150 টাকা করে দেন, 4 মাসে 450 টাকা, তার আর 200 টাকা দিলে তো আপনি পুরো লাইফ ক্লাসই পেয়ে যাচ্ছেন। আর যদি এরকম হয় যে না আমার খুব বেশি প্রবলেম নাই, চ্যাপ্টার ওয়াইজ হয়তো হালকা কিছু প্রবলেম আছে সেগুলো সলভ করবো, তাহলে আপনি PSR যেতে পারেন। মোট কথা হচ্ছে শর্ট টার্ম বা অল্প কিছু প্রবলেমের জন্য PSR বেস্ট হবে। আর যদি লং টার্ম প্রবলেমে যান তাহলে সেই ক্ষেত্রে, বা ডিটেলস ডিসকাশন দরকার, বা বেসিক জানা দরকার, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোর জন্য এটি পাবেন। তো PSR এর ক্ষেত্রে ডিটেলসগুলো আপনার পেজে আপনি পড়ে নিতে পারবেন। আমরা এখন সরাসরি আলোচনায় যাচ্ছি। তো এইটা যেহেতু আমাদের 15 নম্বর লেকচার ছিল, আমরা 15 নম্বর লেকচারে চলে যাই। আপনি যদি 15 নম্বর লেকচারে যান, তাহলে এখানে দেখেন 15 নম্বর লেকচারে গেলে আমরা এখানে 15 15 কই, এই যে 15। তো আমরা এখানে দুটা কোশ্চেন আগে থেকে আপলোড করে রেখেছিলাম। আর আজকে আমরা আরো ডিটেলস জানলাম, ডিটেলস আরো কিছু কোশ্চেন এখন আমাদের এখানে অ্যাড হলো। তো 15 নম্বর কোশ্চেন প্রথমে যেটি আছে, সহগামী ধর্ম কাকে বলে? দেখেন আমরা এখানে নোটটাকে আপনাদের বুঝাই দেবো আজকে। সহগামী ধর্ম কাকে বলে? ধর্মটা দুইবার হয়ে গেছে, একবার হবে। অন্যভাবে জানানো যায় দ্রবণের যেসব ধর্মে, যে দ্রবণের, এখানে অন্যভাবে জানানো যায় এই কথাটা লেখার দরকার নাই, এটা বেসিক্যালি দরকার নাই, এটা আমি কেটে দিই, এখানে একটু বেশি লেখা হয়ে গেছে, এত বড় দরকার নাই। ডেফিনেশনটা আপনারা এইভাবে পড়বেন, আহ, যে এখান থেকে পড়বেন হচ্ছে এইটুকু, যে দ্রবণের, এই যে এখান থেকে এই পর্যন্ত নেবেন, এখান থেকে নিয়ে এই যে দ্রবণের যেসব ধর্ম দ্রবণে উপস্থিত দ্রাবক কণার প্রকৃতির উপর অবলম্বন না করে কেবল দ্রাবক কণার সংখ্যার উপর নির্ভর করে, অর্থাৎ সংখ্যা কয়টা দ্রাবক তার উপরে নির্ভর করে, সেগুলোকে আমরা সহগামী বা সংখ্যাগত ধর্ম বলে। যেমন ধরেন বিষয়টা এরকম, আচ্ছা আমরা এখানে একটু যাই, সংখ্যার উপরে, দ্রব্যের সংখ্যার উপরে ডিপেন্ড করবে যেটা, সেটিকেই আমরা মানে সহগামী ধর্ম বলবো। যেমন ধরেন এটা যদি আমার একটা বিকার হয়, তো এটা যদি আমার একটা বিকার হয়, এই বিকারের ক্ষেত্রে আমি হচ্ছে যে এরকম এরকম একটা দ্রাবক নিচ্ছি, এখানে একটা দ্রাবক, এই যে এরকম একটা দ্রাবক নিচ্ছি, এখানে দ্রাবক কয়টা? তাহলে ধরেন আমি যদি কালার চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করে দিলে আমার এটা একটা দ্রাবক, হ্যাঁ, এটা একটা দ্রাবক, আর একটা কালার দিই, এইটা নিই, এটা একটা দ্রাবক, তাহলে দুইটা কালার পাবেন, আর এইটা একটা, তিনটা দ্রাবক। এখন বলছে যে কই যাই, এখানে বলছে যে আহ দ্রবণের সহগামী হচ্ছে দ্রবণের যেসব ধর্ম দ্রবণে উপস্থিত দ্রাবকণার প্রকৃতির উপর অবলম্বন না করে, মানে দ্রাবকগুলো কোন প্রকৃতির, এটা কি অ্যাসিড, এটা কি ক্ষার,
এটা কি কনসেন্ট্রেটেড অ্যাসিড না অন্য কিছু, এইটার উপর ডিপেন্ড করে না, করে কার উপরে? দ্রবণে দ্রাবক কণার সংখ্যা, অর্থাৎ কোন দ্রাবের কয়টা সংখ্যা আছে। যেমন ধরেন 3টা দ্রাবক আমরা নিয়েছি, 3টা দ্রাবকের কোনটা কতটুকু পরিমাণ আছে তার উপরে নির্ভর করে। সেগুলোকে আমরা কি বলি? সহ সহগামী ধর্ম বলি। আচ্ছা, এরপর আসেন স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া অন্তরিত সিস্টেমের মান কিরূপ হয়। এটা তো আমরা জানি, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কাকে বলে সেটা আমরা জানি, তাই না? একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার জন্য সর্বমোট এন্ট্রপি পরিবর্তন ডেল্টা এর সর্বমোট সর্বদা শূন্যের চেয়ে বহু মানে বেশি। এছাড়াও একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার জন্য এন্ট্রপির মোট পরিবর্তন হলো জিরো, দ্যাট ইজ হচ্ছে ডেল্টা এস ইজ গ্রেটার দেন জিরো হবে। ডেল্টা এস গ্রেটার দেন কি হবে? জিরো হবে। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস গ্রেটার দেন জিরো হবে। মানে আমরা যদিও জানি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার জন্য এন্ট্রপির পরিবর্তন হলো শূন্য পরিবর্তন, কিন্তু এটা অলওয়েজ জিরো হয়। পরিবর্তন শূন্য হলেও এন্ট্রপির মান গ্রেটার দেন জিরো হয়, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে এন্ট্রপির সংজ্ঞা দাও এবং ভৌত তাৎপর্য লিখো। তো এন্ট্রপির সংজ্ঞা আমরা অলরেডি আলোচনা করেছি, এর ভৌত তাৎপর্য আলোচনা করেছি। তারপরে এই যে আজকের যে নোটটা সেটা আমি একটু আপনাদের দেখাই দিতে চাই, যে এটা আমরা অলরেডি আগে আলোচনা করেছি, এটার পরে হ্যান্ড নোটও আছে, আবার আরেকটা নোটও আমরা একটু আপডেটেড সিস্টেমে দিলাম। কোন সিস্টেমের আণবিক বিন্যাসের শৃঙ্খলার পারমাণবিক এন্ট্রপি হলো পারমাণবিক এন্ট্রপি আচ্ছা, আহ, পা- পরিমাপককে এন্ট্রপি বলে। কোন সিস্টেমের আণবিক বিন্যাসের বিশৃঙ্খলার পরিমাপককে এন্ট্রপি বলে। এটা আমরা আগেও একটা লেকচারে ডিসকাশন করেছি, সুতরাং ওইখান থেকেও এটা পাবেন। অন্যভাবে একক তাপমাত্রার কোন সিস্টেমের অপ্রাপ্য শক্তির পরিমাণকে এন্ট্রপি বলে। অর্থাৎ এন্ট্রপি ইকুয়াল টু হচ্ছে অপ্রাপ্য শক্তি ডিভাইড বাই তাপমাত্রা। কোন ধারা বা সিস্টেমের উভমুখী বা সমতলীয় ভাবে টি তাপমাত্রায় কি পরিমাণ তাপ শোষণ করলে তার এন্ট্রপির পরিবর্তন। যে কোনো সিস্টেমের ক্ষেত্রে যদি আমরা তাপকে টি এবং কিউকে সমতাপীয় তাপমাত্রা টি এবং হচ্ছে তাপমাত্রা কি পরিমাণ তাপ মানে হিটকে আমরা ডিনোট করি, তাহলে এন্ট্রপির পরিবর্তনকে তখন আমরা এভাবে ডিনোট করতে পারি। এন্ট্রপির যে পরিবর্তন হয় সেই পরিবর্তনটাকে আমরা এখানে বলতে পারি যে ডেল্টা এসটা কি, এইটা আগে একটু বুঝে নিই আমরা। ডেল্টা এসটা কি? ডেল্টা এস ইকুয়াল টু হচ্ছে, ধরেন কোনো একটা সিস্টেমের প্রাথমিক সিস্টেমের এন্ট্রপি যদি S1 হয় আর পরের সিস্টেমের এন্ট্রপি যদি S2 হয়, তাহলে এই এন্ট্রপির এই পরিবর্তনটাকে আমরা ডেল্টা এস দিব। যেমন ভাবে আমরা E2 মাইনাস E1 করি, E2 মাইনাস ইউ ওয়ান ইকুয়াল টু কি ডেল্টা ই লিখি না? ঠিক এইরকম আর কি এইটা এইটা তো ডেল্টা এস ইকুয়াল টু কিউ বাই টি। এখন এর বৈশিষ্ট্য কি কি আছে? এন্ট্রপি একটি পরিমাণ নির্ভর ধর্ম, এটা আমরা জানি। এন্ট্রপি একটি অবস্থা অপেক্ষক, মানে এই যে স্টেট ফাংশন। এন্ট্রপি একটি একক মানের সংরক্ষণশীল অপেক্ষক, এটাও ঠিক, কারণ হচ্ছে যে আপনার ভেরি করে, এই যে সংরক্ষণশীল মানে এগুলোর যে কোনো একটা প্যারামিটার চেঞ্জ করে দেন এন্ট্রপি চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এইখান থেকে এই জিনিসটা জানলাম। এরপরে আমরা একটু নিচের দিকে যাই। কোনো বস্তুর, আমি কিন্তু লাইন বাই লাইন পড়ে বুঝা দিচ্ছি যাতে করে আপনাদের এই জিনিসটা বুঝতে সুবিধা হয়, প্রতিটা লাইন ক্লিয়ারলি বুঝেন এবং ওইভাবে যেন এটা মেমোরাইজ করতে পারেন, যেখানে যেখানে মেমোরাইজ করা দরকার। সবগুলো মেমোরাইজ করা দরকার হবে না, কিছু জিনিস বুঝেই কাজ করতে পারবেন। কোনো বস্তুর এন্ট্রপি একটি প্রকৃত ভৌত রাশি এবং তাপমাত্রা, চাপ, আয়তন, অভ্যন্তরীণ শক্তির মতো একটি এটি বস্তুর একটি অবস্থা অপেক্ষক মানে হচ্ছে জিনিসটা হলো, যদি কোনো একটা টার্মিনোলজি বা কোনো একটা টার্ম বা কোনো একটা প্যারামিটার অন্য কোথাও প্যারামিটারের উপরে ডিপেন্ড করে, তখন সেটাকে আমরা কি বলি? অবস্থা অপেক্ষক বা স্টেট ফাংশন বলি। যেহেতু একে একে তাপমাত্রা ও চাপের মতো অন্য অনুভব করা যায় না, তাই এর কোনো কাঠামোগত ধারণা দেওয়া খুবই কঠিন, মানে বাস্তবে দেখানো কঠিন। তাই নিম্নোক্তভাবে তাৎপর্য বোঝা যেতে পারে। কিভাবে? 1 নম্বর, এন্ট্রপি এবং অপ্রাপ্য শক্তি, এন্ট্রপি অ্যান্ড আনঅ্যাভেইলেবল এনার্জি। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি কোনো বস্তুর অভ্যন্তরীণ সমস্ত শক্তি সম্পূর্ণ প্রয়োজনীয় কাজে পরিণত হয় না। অর্থাৎ কোনো একটা সিস্টেমের, এই কথাটার অর্থ হচ্ছে, কোনো একটা সিস্টেমে যদি ধরেন 100% এনার্জি আছে, এই 100% এনার্জিকে কখনোই আমরা কাজে কনভার্ট করতে পারবো না। অর্থাৎ কোনো একটা সিস্টেমের এনার্জি কখনোই পুরোপুরি কাজে যাবে না, কিছু পরিমাণ মিসইউজ হবে, এটা মনে রাখবেন সারা জীবনের জন্য। এটা কাজ হচ্ছে অলওয়েজ লেস দ্যান ওয়ান, অলওয়েজ ওয়ার্ক হচ্ছে অলওয়েজ লেস দ্যান ওয়ান, মানে কাজের পরিমাণটা সবসময় ওয়ানের নিচে হবে, মানে যা এনার্জি থাকবে তার থেকে কম হবে। এন্ট্রপি হলো এই শক্তির পরিমাপক, এই জন্য এন্ট্রপিকে অপ্রাপ্য শক্তি হিসেবে তাপমাত্রা দ্বারা গুণ করে। এখন অপ্রাপ্য শক্তি ইকুয়াল টু এন্ট্রপি ইন্টু তাপমাত্রা, এটি একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে এন্ট্রপি এবং বিশৃঙ্খলা, এন্ট্রপি অ্যান্ড ডিসঅর্ডার। তো আমরা এখানে কি দেখলাম তাহলে? আগেরটাই যান। আগেরটায় আপনি কি দেখলেন? আগেরটা দেখলেন হচ্ছে, দেখেন এখানে বলা হচ্ছে যে এন্ট্রপির ভৌত তাৎপর্য আমরা দুইভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে আনঅ্যাভেইলেবল এনার্জি দিয়ে, আর একটা হচ্ছে
বিশৃঙ্খলার পরিমাপক দিয়ে। যত বেশি বিশৃঙ্খলা বাড়বে তত বেশি এন্ট্রপির মান বাড়বে। যেমন ধরেন ঘরের ভিতরে থেকে ঘরের বাইরে এন্ট্রপি বেশি, সুতরাং ঘরের ভিতরে বাইরে এন্ট্রপির মান বেশি। আবার ঘরের বাইরে থেকে আপনার হচ্ছে মার্কেটে বেশি, সুতরাং মার্কেটের এন্ট্রপি বেশি। মার্কেটের থেকে যেখানে গন্ডগোল মারামারি লাগছে চিল্লাচিল্লি হচ্ছে সেখানে বেশি, সুতরাং ওখানে এন্ট্রপির মান বেশি হবে। ব্যাপারটা এরকম আর কি। তাহলে এন্ট্রপি আর বিশৃঙ্খলা রিলেশনটা বুঝলেন। আচ্ছা, আরেকটা হচ্ছে এন্ট্রপি অ্যান্ড প্রবাবিলিটি, সম্ভাব্যতা। আমরা জানি স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায়, বৃদ্ধি এখানে ঘটে, এই যে দেখা যাচ্ছে না, এটা এখানে লিখবেন বৃদ্ধি ঘটে। তাই বলা যায় এন্ট্রপি হলো, এন্ট্রপি এই যে এই জায়গাটায় আমি এটা দাগ দিয়ে দিচ্ছি, মার্ক করে দিচ্ছি, এই যে এটা বৃদ্ধি এখানে হচ্ছে ঘটে, এই যে এটা যে ঘটে। তাই বলা যায় এন্ট্রপি হলো তাপগতীয় অবস্থার সম্ভাব্যতার ফাংশন। এটি একটি প্রক্রিয়ার এন্ট্রপি এবং তাপগতীয় সম্ভাব্যতা উভয় বৃদ্ধি পায়। যেন এখানে দেখানো আছে এস ইকুয়াল টু এল, এই যে সম্ভাব্যতার ক্ষেত্রে, প্রবাবিলিটির ক্ষেত্রে এন্ট্রপিকে যদি আমরা প্রবাবিলিটি ফ্যাক্টর হিসেবে ডিনোট করতে চাই বা দেখাতে চাই, তাহলে এস ইকুয়াল টু কে এল এন ডাব্লিউ প্লাস সি। এটা মনে রাখতে হবে আমার। যদি কি হিসাবে এন্ট্রপিকে যদি আমি প্রবাবিলিটি ফ্যাক্টর হিসেবে দেখাতে চাই, তাহলে এস ইকুয়াল টু কে এল এন ডাব্লিউ প্লাস সি। 1912 সালে প্ল্যাঙ্ক প্রচার করেন সি ইকুয়াল টু জিরো, তাই এস ইকুয়াল টু কে এল এন ডাব্লিউ এন্ট্রপির একক। এখন এন্ট্রপির একক হচ্ছে এন্ট্রপি ইকুয়াল টু অপরোক্ষ শক্তি বাই টি, মাত্রা হচ্ছে শক্তি ইন্টু টি, একক ক্যালোরি ডিগ্রি মাত্রা এত। আচ্ছা, এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করলে পাওয়া যাবে। স্বতঃস্ফূর্ত বহুমুখী প্রক্রিয়া বলতে কি বুঝো এবং এর প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তনের ধরন কিরকম হয়, এটা জাস্ট আপনার রিডিং পড়লে পারবেন, এখানে দেখানোর কিছু নাই। এন্ট্রপিটা আমি বলে দিয়েছি যেহেতু, এখানে কোনো সমস্যা নাই। এটি যে কোনো, এই যে 3 নম্বর কোশ্চেন, যে কোনো তাপমাত্রা একটি বিশুদ্ধ স্ফটিকের কঠিনের পরম এন্ট্রপি কি রূপে নির্ণয় করা যায়, নির্ণয় করা হয় তা বর্ণনা করো। আচ্ছা, এখানে এখানে এই জায়গাটা আমি একটু বুঝাই দিচ্ছি, বাদ বাকিগুলো আপনারা বুঝতে পারবেন। এখানে এগুলো সব খুব ইজি একটা জিনিস, সেজন্য এখানে খুব বেশি সময় নষ্ট করার দরকার নাই। এসটি, দেখেন এখানে কি বলা হচ্ছে যে টি কে তাপমাত্রা কোনো ধারার এন্ট্রপি যদি S0, যখন আমরা দুইটা সিস্টেম চিন্তা করছি, একটা হচ্ছে যে জিরো কে, একটা হচ্ছে টি কে। জিরো কে কে আমরা S0, আর টি কে মানে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর কি, টি ডিগ্রি কেলভিন। তো সেই থেকে আমরা এসটি বলছি। তাহলে এন্ট্রপির পার্থক্য কত হবে? এস টি মাইনাস S0, মানে ওই যে লাস্ট স্টেজের S2, যেমন S2 মাইনাস S1, S1 ইকুয়াল টু ডেল্টা এস লিখি না, ওই রকম আর কি। তো তৃতীয় সূত্র থেকে আমরা জানি বিশুদ্ধ স্ফটিকের কঠিন পদার্থের ক্ষেত্রে S ইকুয়াল টু 0 হয়। তাহলে যদি তাই হয় স্ফটিকের কঠিন পদার্থের ক্ষেত্রে, তাহলে যেহেতু এটা আমাদের জানা, সেই জন্যই আমরা বলছি এটা। তো তো এখন এখান থেকে যদি আমরা একটা মানটা এইটা নিচের দিকে যাই, তৃতীয় সূত্র থেকে আমরা জানি বিশুদ্ধ কঠিন পদার্থের ক্ষেত্রে এন্ট্রপি এস ইকুয়াল টু 0, থার্ড ল থেকে। ঠিক আছে, তাহলে এস টি ইকুয়াল টু S0 টি ইন্টিগ্রেশন সিপি বাই টি, আর S0 টু সিপি ডি এল এন টি। এখানে ইন্টিগ্রেশন করেছি আমরা, ইন্টিগ্রেশন করলে ডি এল এন টি চলে আসবে অটোমেটিক্যালি, ইন্টিগ্রেশনের নিয়ম জানেন আপনারা। আর জিরো জিরো টু হচ্ছে 2.303, এটা মান বসায় দিয়েছি আমরা, সিপি ডি এল এন ডি লগ টি। আমরা যদি এল এন কে লগে কনভার্ট করতে চাই তাহলে এই মানটা চলে আসে, এল এন কে যদি লগে কনভার্ট করি তাহলে এই মানটা চলে আসে। তো আপনার হচ্ছে যে এইটা তাহলে বুঝতে পারলেন। এখান থেকে এসটি কে পরম এন্ট্রপি বলে। পরম এন্ট্রপি হলো পরম শূন্য তাপমাত্রা, জিরো থেকে কোনো নির্দিষ্ট তাপমাত্রা এন্ট্রপির পরিবর্তন এত এবং এত এত। এখানে জাস্ট বর্ণনার ডেসক্রিপশনটা দেওয়া আছে, কোনো প্রবলেম নাই। আর হচ্ছে 4 নম্বর যে কোশ্চিনটা, এই 4 নম্বর থেকে 4 এবং 5, হ্যাঁ, 4 নম্বর কোশ্চিনটা ডেফিনেশন যে আংশিক মোলার। আচ্ছা, এখানে 4 নম্বরের কোশ্চিনটা কেটে গেছে, 4 নম্বর কোশ্চিনটা আপনাদের পড়ার দরকার নাই। 4 নম্বর কোশ্চিনটা সেপারেটলি একটা নোট আসবে, এই যে এই কোশ্চিনটা একটা সেপারেট নোট আসবে, সুতরাং এটা আপনাদের দরকার নাই এখান থেকে, হ্যাঁ। এটার একটা নোট আছে, ওই নোটটা আপলোড হবে এখানে। তো এখানে এটা দরকার নাই, এটা দরকার নাই। এরপরে হচ্ছে পাঁচের এখানে 5 নম্বর কোশ্চিনটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব, 4 আর 5 আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো। তো আশা করছি বুঝতে পারছেন, আমরা এখানেই এই ভিডিওটা শেষ করতে চাই। কারো কোনো প্রবলেম থাকলে আমাদেরকে জানাবেন। আর এই যে 5 নম্বর যেটা, এই যে 5 নম্বর যেটা দেখতেছেন, এই 5 নম্বর যে কোশ্চিনটা, এই কোশ্চিনটার ক্ষেত্রে একটা ব্যাপার আছে, সেটা আমি বলছি। এই 5 নম্বর কোশ্চিন যেটা, 5 নম্বর কোশ্চিনটার ক্ষেত্রে 5 নম্বর কোশ্চিনটার ক্ষেত্রে এটি কার্নোচক্রের দক্ষতা সমীকরণ থেকে এন্ট্রপির মাপ নামক একটি অবস্থা চল পাওয়া যায়। এটি একটা অ্যাসাইনমেন্ট আপনাদের জন্য। 5 নম্বরটা, 5 নম্বরটা পুরোটা রিডিং পড়বেন, কোন কোন জায়গায় প্রবলেম হলো, কার কি প্রবলেম হলো সেটা আমাকে জানাবেন, দেন আমি এটা আবার আলোচনা করবো। আর যদি কোনো প্রবলেম না হয় তাহলে সেটাও জানাবেন যে কোনো প্রবলেম নাই, 5 নম্বর আপনারা বুঝতে পারছেন। তাহলে শুধু বাকি থাকলো 4 নম্বরটা, 4 নম্বরটা আমরা পরে আলোচনা করবো পরের ভিডিওতে, 16 নম্বর ভিডিওতে 4 নম্বরটা পেয়ে যাবেন।